হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শুকিং উইথ মি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি 5 রকম ভাজার রেসিপি। আসলে এগুলো নর্মাল ভাজার মতো প্রথম দিকে হলেও শেষের দিকে আমি কিছু অন্য রকম করেছি, যে কারণে এটা নর্মাল ভাজা না। এটা আমরা রান্না পুজোর সময় যে ভাজাভুজি আমরা করি, সেই ভাজার ভিতরেই আমি 5 রকম ভাজা এখানে আমি আপনাদের সঙ্গে দেখিয়েছি। রান্না পুজো বলতে বিশ্বকর্মা পুজো বাঙালির একটি বড় উৎসবের ভিতরে একটি অন্যতম উৎসব হলো বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো বাঙালিরা যেহেতু পান্না করে, তো তার আগের দিনকে তারা রান্না করে। রান্নাতে বাঙালিরা ভাজা, ডাল, নারকেল চা ইত্যাদি অনেক রকমই পদ করে। তো তার ভিতরে আমি 5 রকম ভাজার রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কচু শাকের রেসিপিটা না দেখলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো ভাজাভুজিগুলো করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের আলুর দেখুন প্লেন সাইডগুলো আমি কাটবো না, এবং এই কাটাকুটির দিকগুলো আমি একটু কেটে কেটে নিয়ে নেবো, এবং আলুর আমি খোলা ছাড়াবো না। এরপর নিয়ে নিয়েছি একটা পেঁপে, এরপরে নিয়ে নিয়েছিলাম ঢ্যাঁড়স, কলা এবং বেগুন। সেগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। আলুগুলো আমি এরকম মিডিয়াম সাইজের করে কেটেছি, পুরোপুরি একেবারে পাতলাও না একেবারে মোটাও না, মিডিয়াম করে কাটবেন। এবং এখানে আমি পেঁপে নিয়েছি এরকম মিডিয়াম করে কেটে, এবং কলা নিয়েছি। কলাগুলোকে এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো কেটে নেওয়ার পর আমি এখানে ঢ্যাঁড়স বা ভেন্ডি, আপনারা যাই বলেন না কেন, এগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি বেগুন নিয়ে নিয়েছিলাম। আপনারা জানেন যে বেগুনে অনেক সময়ে তিতো ভাব থাকে, যেহেতু বর্ষাকালের বেগুন তো একটু তিতো ভাব থাকে। সেই তিতো ভাবটা কাটানোর জন্য বেগুনে হলুদ, লবণ আপনারা দিয়েই ভাজেন। সেটা তিতো ভাবটা কাটানোর জন্য হলুদ, লবণ এবং চিনি দিয়ে আপনারা আধ ঘন্টা রেখে দেবেন। আধ ঘন্টা পরে ভাজবেন, এভাবে একটুখানি মাখিয়ে রেখে দেবেন। আধ ঘন্টা পরে ভাজবেন, দেখবেন তিতো ভাবটা আর লাগবে না। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ জলটা উষ্ণ গরম হলেই বা ফুটলেই যখন ইচ্ছা, তখন আপনারা একটুখানি আলুর যে টুকরোগুলো আমি কেটে নিয়েছিলাম গোল গোল করে, আর পেঁপের টুকরোগুলো আমি সবগুলো একসাথেই সিদ্ধ করছি, যেহেতু আমি কম পরিমাণ নিয়েছি। আপনারা যেমন পরিমাণ নেবে তার হিসাবেই করবেন। দেখুন এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, একেবারে পুরো গলা গলাও না, ওই 90%-এর মতো। নেওয়ার পর এর জলটা ঝরিয়ে আমি অন্য সাইডে রেখে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড তেল। আর কলার টুকরোগুলোতে আমি একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর যেহেতু আমি এটা রান্না পুজোর জন্য করছি, তো সেই জন্য আমি এটা রিফাইন্ড তেলে করছি। আপনারা যদি নর্মাল দিনেও এটা করে খেতে চান, তাহলে আপনারা সরিষার তেলে করতে পারেন। এরপর আমি কলার টুকরোগুলোকে দিয়ে মাখিয়ে রাখা কলার টুকরোগুলোকে দিয়ে দিয়েছি, এবং আস্তে আস্তে করে এগুলোকে আমি ভেজে নেব। কিন্তু ভাজার একটাই যে আপনারা যেমন নর্মাল বাড়ি ভাজেন, যে 100% পুরো ভেজে নেন, সেই হিসাবে ভাজলে হবে না। এটাতে 80% মতো ভেজে তারপরে রেখে দিতে হবে। দেখুন আমার ক্যামেরাতে একটু কালারটা একটু বেশি দেখাচ্ছে, কিন্তু এতটাও বেশি কালার হয়নি গো। তো ওই হিসাবে আমি ওটাকে রেখে দিয়েছিলাম ওই অবস্থাতেই। এরপর রিফাইন তেল গরম হলে তাতে আমি সিদ্ধ করে রাখা যে পেঁপের টুকরোগুলো রেখেছিলাম, সেগুলোকে আস্তে আস্তে আমি নর্মাল যেমনভাবে ভাজে তেমনভাবে ভেজে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর আরও এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না ওই হালকা ব্রাউন কালার আসে, ততক্ষণ অবধি এটাকে নাড়ানো চাড়ানো চলবে। দেখুন ব্রাউন কালার হালকা চলে এসছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি কুক হয়নি। এরপর আমি ওই রিফাইন তেলেই দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে ওই নর্মালভাবেই আমি এটাকে ভেজে নেব। এরপরেতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ,
লবণ দিয়ে এটাকে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আলুগুলো যখন ভাজবেন না এরকম গোল গোল হবে, তখন আপনারা প্রায় সময় নিচের সাইডটা থেকে একটুখানি উল্টে উল্টে দেবেন। দেখুন এটা হালকা ব্রাউন হয়ে এসছে, তো এটাকে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো, যেগুলো আমি কুচো কুচো করে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি নর্মালভাবেই ভেজে নেব। কিন্তু ঢ্যাঁড়সগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এগুলোকে একটু বেশি ভাজতে হয়। আর নয়তো যেহেতু এটা নালসা আনাজ, অনেকে নালসা আনাজ বলে কারণ ঢ্যাঁড়সে একটু লাল লাল টাইপ থাকে না, এটাতে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে আবার নাড়ছি, তো সেই জন্য এটাকে একটু বেশি করে ভাজতে হয়। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি আগেই এখানে হলুদ, তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তো সেই হিসাবে আমি কিছুই দেব না, ওইভাবে আমি এটাকে ভেজে নেব। দেখুন আগে যেহেতু আমি অনেকগুলো ভাজা ভেজেছিলাম, তো তেলের নিচের সাইডে মশলাপাতি অনেকটা হয়ে গেছে, তো এই তেলটাকে আমি এইটা ভাজার পরে তেলটাকে আমি বদলে নেব। দেখুন এটা হালকা ব্রাউন হয়ে এসছে, লালচে কালার, এটাকে তুলে নিয়েছি এবং ওগুলোকে আমি ফেলে দিয়েছি। দেওয়ার পর কড়াই সামান্য পরিমাণ তেল দেবেন, অনেকটা দেবেন না, হালকা পরিমাণ তেল দেবেন। দেওয়ার পর আগে আমি প্রথমে যে কলাটা ভেজেছিলাম ভাজা কলাটা দিয়ে দেবো, এবং কলাটা দেখবেন আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছিলাম ওতে একটু জিরা গুঁড়ো, জিরা গুঁড়োটাই হচ্ছে এখানে মেন, জিরা গুঁড়ো আপনারা একটু বেশি পরিমাণ দেবেন। জিরা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু উনুনে করেছিলাম, তো আমার গ্যাসটা একটুখানি হাই হয়ে গেছিলো, গ্যাস বলতে ওই উনুনের আঁচটা, তো সেই কারণে একটু আমার হালকা একটু পুড়ে গেছে, বাট খেতে খারাপ হয়নি, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো আপনারা যখন গ্যাসে করবেন তখন আপনারা এটা মিডিয়ামে রেখে করবেন। জিরা গুঁড়ো দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করার পর ওটাকে আমরা তুলে নেব। এরপর আমি একটুখানি হালকা সামান্য পরিমাণ তেলে পেঁপে ভাজাগুলো দিয়ে দিয়েছি। পেঁপে ভাজাগুলো দেওয়ার পর এতে আমি যেহেতু পেঁপে ভাজাটা আমরা একটু মিষ্টি মিষ্টি দিই, তো তাতে আমি অল্প সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যখন লঙ্কা গুঁড়ো যদি অ্যাড করতে চান তো এই পর্যায়ে দেবেন, ওই ভাজার পর্যায়ে দেবেন না। এই পর্যায়ে দিলে দেখবেন এই ভাজাগুলো অনেকটা শুকনো শুকনো হয়ে যায়, আর আপনারা দেখবেন এই শুকনো খাবারগুলো না অনেকক্ষণ ধরে তাজা থাকে। যেহেতু আমরা আগের দিন রাতে করি এবং পরের দিনকে খাই, পান্তা যেহেতু পান্না হয় পরের দিনে, তো পান্নার সময় আমরা খাই, তো সেই জন্য এটা জরুরি জিনিস হচ্ছে একটাই যে জিনিসগুলোকে আপনাকে তখনও অবধি টিকিয়ে রাখতে হবে, যেন এলিয়ে না যায়, নষ্ট হয়ে না যায়। তো ওগুলোকে আমি নাড়াচাড়া করে তুলে নিয়েছিলাম এবং তারপরে দিয়ে দিয়েছিলাম আলু ভাজা। আলু ভাজাতে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো এবং একটু জিরা গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে দেখুন আলু ভাজার ক্ষেত্রে যেহেতু এটা আমি চাকা চাকা করে কেটেছি, তো এর প্রত্যেকটা আলাদা আলাদা করে করে এটাকে আপনাকে একটু ভাজতে হবে। একটু হালকা ব্রাউন বা একটু পোড়ো পোড়ো হয়ে এলে তারপরেই তুলবেন, তার আগে তুলবেন না, তো আলু ভাজাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এভাবেই আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম। আপনারা বেগুন যখন এতে দেবেন না তখন আপনারা তেলটা খুব কম দেবেন। আমি এটা দিয়ে ভুল করে ফেলেছিলাম, হঠাৎ করে পড়ে গেছিলো বলে আমি আর তুলিনি কো, কিন্তু আপনারা তেল যখন দেবেন এটাকে একটু দেখে দেবেন, যতটা পারেন কম দেবেন। এবং এটাতে আমি দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো নর্মাল, আর যেগুলোতে দিয়েছিলাম সে একইভাবে, এবং এটাতে দিয়ে দিয়েছিলাম চিনি। চিনি যেহেতু আমি মাখানোর সময় দিইনি, তাই আমি এই পর্যায়ে এসে চিনি দিয়েছি। আপনারা যদি মাখানোর সময় দিয়ে দেন তাহলে আর এই পর্যায়ে এসে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেওয়ার পর বেগুনটাকেও আমার একটুখানি সময় লেগেছিল, এই ধরুন 2 মিনিটের মতো। 2 মিনিট একটুখানি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে টিয়ে তারপর এটাকে আমি দেখুন ভাজা প্রায় হয়ে এসছে, তো এটা আমি এবার তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি। দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়াচাড়া করে এতে আমি এরপরে আমি দিয়ে দেব জিরা গুঁড়ো,
জিরা গুঁড়োটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো এবার লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আমি একটু 2 মিনিট মতো সময় নিয়ে ভাজবো, যেহেতু এটা ঢ্যাঁড়স তাই একটু সময় নিয়ে লো ফ্লেমে আপনারা সবসময় এই কাজটা করবেন। লো ফ্লেমে করলে দেখবেন টেস্টটা অনেকাংশে বেড়ে গেছে এবং খেতেও খুব ভালো লাগছে। দেখুন ভাজা পুরো হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আর আপনারা চেষ্টা করবেন একটু কম তেল দিয়ে করার। ওই বেগুনের তেলটার জন্য আমার ঢ্যাঁড়সগুলোকে ওই আশপাশ দিয়ে রেখে মাঝখান থেকে তেলটা ঝরিয়ে তারপরেই আমাকে নিয়ে নিতে হয়েছিল, যেহেতু এর আগেরবারে আমি বেগুন দিয়েছিলাম। তো আপনারা এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। কম তেল, একটু উস্কানি, শুধু নামমাত্র তেল দিয়ে আপনারা এটা করে নেবেন। দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা করতে অতটাও কোনো ঝামেলা নেই এবং রেসিপিটা খুবই সহজ। যারা নতুন নতুন এই পান্নার রান্না করতে ইচ্ছুক, যে না আমি করব কিন্তু কিভাবে এটা করতে হয় পারফেক্টভাবে, যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি, তো আপনারা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারবেন। এবং নতুন যারা বিগিনার্সরা তারা অবশ্যই রেসিপিটা দেখে করবেন, দেখবেন খুবই সুস্বাদু হয় এবং নষ্ট হবে না, যেটা মূল জিনিস। আমি ঢ্যাঁড়সটাকে দেখিয়ে দিলাম, সবগুলো কিন্তু আলাদা আলাদা মতো হয়েছে এবং একটার সঙ্গে একটা লেগে নেই। এটাই হচ্ছে রান্নার মেন জিনিস, যে একটার সঙ্গে একটা লেগে থাকলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটার সঙ্গে একটা লেগে থাকবে না। এবং আপনারা আগের দিনে যেহেতু রান্না করবেন, রান্না করার পর প্রত্যেকটা ভাজাভুজি একটুখানি খেলিয়ে রাখার বা আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন, তাতে দেখবেন পরের দিনে রান্নার এটা নষ্ট হবে না ভাজাভুজিগুলো। এবং পারলে চুপড়ি দিয়ে ঢেকে রাখবেন। আলু ভাজাটা আমি আপনাদেরকে একটু আগেই দেখালাম, দেখলেন কত সুন্দর, যেমনই দেখতে হয়েছে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছে। এরপরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পেঁপে ভাজা। পেঁপে ভাজাটাও যেমন দেখতে হয়েছে খেতে তার থেকে আরও বেশি ভালো হয়েছে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কলা ভাজাটা। কলা ভাজাটা দেখতে পুরো একটু পোড়া মতো মনে হলেও কিন্তু এটা আসলে পোড়া না, এটা খেতে সব থেকে বেশি ভালো হয়েছে। যারা কলা ভাজা খেতে সব থেকে বেশি পছন্দ করেন, তো তারা এইভাবে একবার কলা ভাজাটা ট্রাই করবেন, দেখবেন একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে। দেখুন এটা দেখতে যেমনই সুন্দর, খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বেগুন ভাজাটা। দেখুন কলা ভাজাটা কত সুন্দর ব্রাউন কালার এসেছিলো, দারুণ দেখতে, তার থেকে আরও বেশি দারুণ খেতে। তো বেগুন ভাজার দিকে চলে এলাম। দেখুন বেগুন ভাজাগুলো পুরো মশলায় মশলা। আপনারা শুকনো ভাতের সাথেও কিন্তু এটা কিন্তু ট্রাই করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। শুকনো ভাতের সঙ্গেও একদিন ট্রাই করবেন, যে শুধু রান্না পুজো বলে রান্নার জন্যই করবেন, এমনি নর্মাল দিনে যে আপনারা খেতে পারবেন না তেমন তো কোনো বাধ্যবাধকতা নেই। তো আপনারা অবশ্যই একবার নর্মাল দিনেও করে দেখবেন যে না ভালো হচ্ছে কি না বা খেতে কেমন। তো একবার ট্রাই তো করতেই পারেন, একবার ট্রাই করেই দেখবেন একবার ট্রাই করলে না এটা বারবার ট্রাই করার ইচ্ছা হবে। তো আমি 5 রকম ভাজার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই আপনারা কমেন্টে একবার লিখে দেবেন। যদি খারাপ লাগে তবুও লিখবেন, আমি কিছুই মনে করব না। তো এই রকম ধরনের আরও রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই 5 রকম রেসিপির আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কচু শাকের রেসিপি, কচু শাক ছোলা দিয়ে, যেটাও রান্না পুজোর জন্য। এরপরে আমি যে রেসিপিটি আনছি সেটি হলো ডালের রেসিপি। আপনারা অবশ্যই জানেন রান্না পুজোর সময় আমরা যে ডালটা করি, সেই ডালটা আমরা ডাল চচ্চড়ি বলি, অনেকে আবার গ্রাম্য মানুষরা, আমরা তো ডাল চচ্চড়ি বলে থাকি। এটা নর্মাল ডালের মতো ঝোলা বা পাতলা ডাল না, এটা একটু অন্য টাইপের ডাল হয়। এবং এই ডালটা কিভাবে বানাতে হয় পারফেক্টভাবে আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে
সেটা দেখিয়ে দেবো। তো এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ধরনের আরও সোজাসাপটা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।